বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে ফেনীর রামপুর, শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি, নাজির রোড সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। সীমান্তবর্তী মোহরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টির কারণে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গি নদীর পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। 2 দিন ধরে বৃষ্টিতে নাকাল বরিশালবাসী। জলাবদ্ধতা দেখা দিয়েছে বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও রামপালের নিচু এলাকায়। স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। এটা অতিরিক্ত বৃষ্টির কারণে। আর ড্রেন ট্রেন এগুলো তো কোনো পরিচ্ছন্ন করা হয় না, আসেও না কোনো সময়। এরা ঘর থেকে কেউ বার হতে পারছে না, আমরা সবার বিপদ ঢুকে আছি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ 4 বিভাগে আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। একই সাথে দেশের 6 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিন খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সপ্তাহ জুড়ে সারা দেশে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক দেখিয়ে যেতে বলেছি। এর সাথে বিশেষ করে কোস্টাল বেল্টের বিভাগগুলো যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এমনকি ঢাকাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ইতিমধ্যে আজকে সকালে অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। কক্সবাজারের হিমছড়িতে সমুদ্রে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও 2 শিক্ষার্থী। সকালে হিমছড়ি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সোমবার কক্সবাজারে বেড়াতে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 5 শিক্ষার্থী। সকালে 3 বন্ধু সৈকতে গোসল করতে নামলে স্রোতের তোড়ে ভেসে যান। পরে সেখান থেকে উদ্ধার করা হয় সাদনান শাবাব রহমানের মরদেহ। নিখোঁজ 2 শিক্ষার্থী আরিত্র হাসান ও আসিফ আহমদের খোঁজে অভিযান চালাচ্ছে লাইফগার্ড সদস্যরা। নিহত শাবাবের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, টানা বৃষ্টিতে ফেনীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর উদ্দিন। সমীর, এই মুহূর্তে ফেনীর পরিস্থিতি কেমন দেখছেন? এখনো সেখানে বৃষ্টি হচ্ছে কিনা, আর জলাবদ্ধতায় ভোগান্তির চিত্র জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী শহরের একাডেমি রোড এলাকায়। এখানে এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, অতি বৃষ্টি। কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে প্রায় 406 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে। এই মুহূর্তে ফেনী শহরের নিম্নাঞ্চল যেটি, ফেনী শহরের প্রায় প্রত্যেকটি অলিগলি এখন পানির নিচে ডুবে আছে। বিভিন্ন গাড়ি যখন রাস্তায় এসেছে, অনেক গাড়ি বন্ধ হয়ে আছে এবং এখানকার মানুষ আসলে যে নিচতলায় যে সমস্ত সবগুলো মানুষ এখন কষ্টের মধ্যে আছে। এখানে বিভিন্ন গাড়ি চলাচল বন্ধ আছে। মানুষজন ঘর থেকে তেমন বের হচ্ছে না। যারা আগে আসলে বের হয়েছিল তারাও আসলে এখন বিপদ জনদুর্ভোগের মধ্যে রয়েছে। তো এখানে এত পানি জমে থাকার মূল কারণ সেটি আমরা এখানকার পৌর প্রশাসক বলেছে, এখানকার যে ড্রেনেজ যে ব্যবস্থা এইটি সংকীর্ণ সরু, যার প্রেক্ষিতে এত বৃষ্টির পানি এই সরু ড্রেন দিয়ে নামতে পারছে না। ফলে এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে, বৃষ্টি বেশি হচ্ছে। আর এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে ফেনী সীমান্তবর্তী মোহরী এবং সিলোনিয়া নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি জানেন যে গত 2024 সালের যে ভয়াবহ বন্যা, এই বন্যার সময় কিন্তু এই পরিমাণ
বৃষ্টিপাত হয়েছে। তবে গতবারের বৃষ্টিতে এবারের বৃষ্টিপাতের যে রেকর্ড সেটি ছাড়িয়ে গেছে। তো এখানকার জেলা প্রশাসক বলছে স্থানীয়দেরকে সতর্ক থাকার জন্য বলছে। তারা বলছে যে বন্যার যে আশঙ্কা সেটি এটা হতে পারে, তবে এখানকার স্থানীয়দের বলছে তাদেরকে সতর্ক থাকার জন্য। এখন ফেনীর যে ফুলগাছের যে শ্রীপুরের নদী পাড়ে দুটি দোকান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তো এইদিকে এখন এই পানি নিষ্কাশনের জন্য পৌর প্রশাসকের পক্ষ থেকে 12টি টিম তারা কাজ করছে যেন দ্রুত পানি সরে যায় সেই ব্যবস্থা করছে। তবে আমরা যেটা দেখছি যে ফেনীর এসএসকে রোডে সবচেয়ে বেশি পানি, সেখানে প্রায় কোমর আর চেয়ে বেশি পানি এখন জমে আছে। আসলে এখানকার মানুষ উদ্বেগের মধ্যে আছে, উৎকণ্ঠার মধ্যে আছে। তারা যে ভয়াবহ বন্যার যে বিষয়টা সেটি তারা আসলে শঙ্কায় আছে কখন কি হয়। তবে তারা বলছে যে এই বন্যা এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে গতবারের যে বন্যাকে হয়তো ছাড়িয়ে যেতে পারে। আর এখানকার মানুষের যে দুর্ভোগ, স্কুল কলেজ যেগুলো আজকে পরীক্ষা ছিল তারা হল কেন্দ্রে গিয়ে বিপাকে পড়েছে এবং বিভিন্ন স্কুল যেগুলো এগুলো ছুটি হয়ে গেছে। আগামী কদিনের জন্য ছুটি সেটি এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি বলেনি। তবে এই ছিল আমার কাছে ফেনীর যে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা হওয়ার সর্বোচ্চ পরিস্থিতি। ফেনী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে জাতীয় নাগরিক পার্টি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। বলেন, আবরার ফাহাদ থেকে আবু সাইদ অভ্যুত্থানে নিহত শহীদরা স্বৈরাচার মুক্ত যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন সেই বাংলাদেশ করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। সেখান থেকে শহরের 5 রাস্তার মোড়ে পথসভা করে দলটি। পরে পদযাত্রা নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতাকর্মীরা। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। সেই আহ্বান আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, এনসিপির নাহিদ ইসলাম পথসভায় কি জানিয়েছেন, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আসলে ঠিক এখন থেকে 15-20 মিনিট আগেই আমি ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি এই কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে, এই জায়গাটিতে এনসিপির যে মূল যে আজকের অনুষ্ঠানমালা বা যে পথসভা ছিল সেটি কিন্তু শেষ হয়েছে। এখান থেকে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা কিন্তু মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আরো বেশ কিছুক্ষণ আগে। এখন এখানে আসলে নেতৃবৃন্দরা তেমন কেউ নেই বললেই চলে। তো আসলে এর আগে কিন্তু সকাল 10টার সময় আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু তাদের এই অনুষ্ঠান, এই কর্মসূচির শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই কর্মসূচি বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা এটি প্রায় 1টার দিকে এই আবরার ফাহাদের যে কবর জিয়ারত সেটি করে এবং সেখানে কিন্তু তারা গণমাধ্যমের সাথে কথা বলেন। এই সময় যিনি এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেটি বলেন যে আসলে এই আবরার ফাহাদি কিন্তু মূলত যে আন্দোলনের সেই সূতিকাগার গড়ে তুলেছিলেন এবং ভারতীয় যে আধিপত্যবাদ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যে আওয়াজ আবরার ফাহাদ তুলেছিলেন তারই ধারাবাহিকতায় কিন্তু প্রসারিত হয় এই আন্দোলন। ঠিক একই কথাই কিন্তু এই কুষ্টিয়ার 5 রাস্তার মোড়েও তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের কথা মাথায় রেখেই কিন্তু তারা এই রাজনীতিতে আসছেন এবং তাদের যে আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং তিনি কিন্তু একটি আলটিমেটামও দিয়েছেন যে আগামী দিনে যদি অন্য কোনো রাজনৈতিক দলও যদি এই আধিপত্যবাদের পক্ষে নিতে চায় তাহলে কিন্তু দেশ এবং জনগণকে নিয়ে কিন্তু তারা এর বিরুদ্ধে দাঁড়াবে। তো আসলে এই আজকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই বৃষ্টি বৈরী আবহাওয়া অপেক্ষা করেও কিন্তু শত শত নেতা কর্মী এবং সাধারণ মানুষ কিন্তু এই এনসিপির এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য অপেক্ষা করেছে, কিন্তু সারাদিনই মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই পদযাত্রায় বেশ ব্যাঘাত ঘটেছে। তবে এই যে 5 রাস্তার মোড়ে যে পথসভা ছিল সেই পথসভাটা তারা কোনো রকম
ক্ষিপ্ত করে বলা যায় যে মেহেরপুরের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে এবং কালকে তারা মেহেরপুর এবং চুয়াডাঙ্গায় এই অবস্থান করবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে পদযাত্রা নিয়ে সর্বশেষ। কুষ্টিয়া থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। চট্টগ্রাম কাস্টমস হাউসে ৩ ঘন্টা বন্ধ থাকার পর শুল্কায়ন কার্যক্রম শুরু হয়েছে। এসি বিস্ফোরণে আগুন লাগার পর সার্ভার জটিলতায় শুল্কায়ন কার্যক্রম ব্যাহত হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান দুপুর 12:30টার দিকে অ্যাসেসমেন্ট হাউসের এসি বিস্ফোরণ হয়। এ সময় আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো কক্ষ। আতঙ্কে সব কর্মকর্তা বাইরে চলে যান। সে সময় ওই কক্ষটি বন্ধ রাখা হয়। পরে জটিলতা কাটিয়ে ওঠায় বিকেল 3:30টার দিকে স্বাভাবিক হয় শুল্কায়ন কার্যক্রম। চট্টগ্রাম নগরীর আসকার দিঘি এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায় দুপুরে ইউরেকা নামে ভবনটির 7ম তলায় আগুন লাগার খবর পান তারা। পরে 7টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। আগুন লাগার খবরে আতঙ্কে ভবনের ছাদে আশ্রয় নেন অনেক বাসিন্দা। পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার জুলাই অভ্যুত্থানের খবর। জুলাই আন্দোলনে পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে অনিশ্চয়তায় চট্টগ্রামের অনেক শহীদ পরিবার। এককালীন থোক বরাদ্দ দিয়ে কিছুটা উপকার হলেও স্থায়ী কোনো আয়ের পথ না থাকায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। জুলাই হত্যার বিচারের পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের। এ বিষয়ে সরকার ছাড়াও সামাজিক উদ্যোগের প্রয়োজন বলছেন সচেতন নাগরিকরা। জুলাই অভ্যুত্থানের একেবারে প্রথম দিকে 16 জুলাই বিকেলে কর্মস্থলে যাওয়ার পথে চট্টগ্রামের মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফার্নিচার দোকানের কর্মচারী ওমর ফারুক। সন্ধ্যায় সেই খবর পান স্ত্রী শিমু আক্তার। 2 সন্তানকে নিয়ে শুরু হয় নতুন জীবন যুদ্ধ। কোম্পানি আমাকে ফোন করছে, ফোন করি পাইতেছে না, পরে বাসায় আসছে। বাসায় আসার পরে প্রায় 3টা বেজে গেছে। তখন আসি বলতেছে ফারুক তো গুলি খেয়ে ফেলছে, এখন ফারুকরে কোন সিএনজির ড্রাইভার নিয়ে গেছে। আন্দরকিল্লার দোকান কর্মচারী শহীদুল ইসলাম মারা যান জুলাই আন্দোলনে। 3 আগস্ট নগরীর বহদ্দারহাটে গুলিবিদ্ধ হন তিনি। সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পেলেও তা যথেষ্ট নয় বলছে নিহতের পরিবার। স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ চান তারা। আমরা বিশেষ চাই যে কোনো আমাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক। একটা বাসা দেখছেন তো, একটা ছোট বাসা অনেক চলতো আমাদের এই বাসায় চলতে। একটা বাসার দরকার, একটা চাকরির দরকার, যে পাতা দিবে এটার কোনো যে বাক না হয়। সরকারি সহায়তার পাশাপাশি সামাজিকভাবে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানো গেলে ক্ষতিগ্রস্তদের অনিশ্চয়তা কমবে বলছেন সংশ্লিষ্টরা। ব্যয়ের একটা বড় অংশ কিন্তু আবাসন ব্যয়। আর সেক্ষেত্রে যাদের সন্তান আছে তাদের সন্তানদেরকে আসলে স্কুলগুলোতে যদি ফ্রি করে দেয়া হয়, সেক্ষেত্রে তাদের পড়াশোনাটা একটা নির্বিঘ্নে হতে পারে এবং তাদের পরিবারের কাউকে চাকরি দেয়া। জুলাই আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন 8 জন আর আহত 550-র বেশি। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে 2 জনকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় গত 15ই মে মির্জাপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল মিলন ও তার সহযোগীরা। এ সময় সেখান থেকে 2 জনকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়। জব্দ করা হয় হ্যান্ডকাপ সহ পুলিশের নানা সরঞ্জামাদি। এ ঘটনায় মামলা করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে দীর্ঘদিন ধরে পুলিশের সদস্য পরিচয়ে মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল তারা। প্রবল স্রোতের কারণে শরীয়তপুরে জাজিরায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের বাঁধে ধস নেমেছে। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 150 মিটার অংশ। সোমবার বিকেলে উপজেলার পূর্ব নাওডোবার মঙ্গল মাঝিরঘাট এলাকায় ভাঙন শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত বছরের নভেম্বরে নাওডোবা এলাকায় 100 মিটার বাঁধ ধসে গেলে 2,87 লাখ টাকা ব্যয়ে তা পুনর্নির্মাণ করা হয়। সেই সংস্কার করা এলাকার 2টি স্থানে 7 ও 8 জুন 200 মিটার অংশ পদ্মা নদীতে ধসে পড়ে। সোমবার বিকেলে একই স্থানে আবারও ভাঙন শুরু হয়। এতে মঙ্গল মাঝির ঘাট বাজারের 5টি ব্যবসা প্রতিষ্ঠান, 2টি বসতঘর ও একটি কালভার্ট নদীতে বিলীন হয়েছে। বাঁধের পাশের অন্তত 20টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিয়েছে স্থানীয়রা।
দোকানপাট নদী গর্ভে চলে গেছে অলরেডি 3-4টা, আর 10-15টা ঘরের মতো আছে যারা ভেঙে চিরা নিয়ে গেছে। মাল সামান সব নদীতে নিয়ে যেতেছে। একটা মানুষ আমরা পরিচিতি কিভাবে বাঁচবো? বর্তমানও ভাঙন অব্যাহত আছে, প্রায় 20-30টা বাড়ি প্রস্তুতি নিতেছে, সবাই মাল সামানা সরিয়ে দূরে নিয়ে যেতেছে। বগুড়ায় ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছেন সহপাঠী সহ অন্য শিক্ষার্থীরা। সকালে সরকারি আজিজুল হক কলেজের গেটের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, অরক্ষিত রেলগেটে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। দ্রুত শিক্ষার্থীদের নিরাপত্তায় জনবহুল রেললাইন ক্রসিংয়ে সতর্কতামূলক চিহ্ন ও সিগন্যালের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পরে রেলওয়ে সহকারী প্রকৌশলীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। রোববার ওয়াবদা এলাকায় অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন হিসাব বিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র রাকিব হোসেন। চট্টগ্রামে প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত 2 রোগী শনাক্ত হয়েছে। সোমবার নগরের একটি বেসরকারি ল্যাবে নমুনা পরীক্ষায় জিকা ভাইরাসের প্রাথমিক অস্তিত্ব শনাক্ত হয়। এক পুরুষ ও এক নারীর শরীরে মশাবাহিত ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্তরা জ্বর, শরীরের ব্যথা ও হাত পা ফুলে যাওয়ার মতো সমস্যায় ভুগছিলেন। পরে রক্ত পরীক্ষার পর তাদের শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তবে নিশ্চিতভাবে ভাইরাসটি শনাক্তের নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানোর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বোরো ধানের চেয়ে খরচ অর্ধেক হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় আউশ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। প্রতি বছরই বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রাও। আবহাওয়া বিরূপ না হলে এই মৌসুমে ভালো লাভের আশা চাষিদের। তবে শ্রমিক খরচ ও সারের দাম নিয়ে বিপাকে তারা। মেহেরপুরে পর্যাপ্ত বৃষ্টি হয়, এবার বাড়তি সেচ খরচ গুনতে হয়নি চাষিদের। বিঘা প্রতি 20 থেকে 22 মণ ধান পাওয়ার আশা তাদের। তবে শ্রমিক খরচ ও সারের দাম কম হলে আরও বেশি লাভ হতো বলছেন কৃষকরা। আউশ ধানে খরচ কম, এটা ঠিক যে উপর বৃষ্টির কারণে, কিন্তু বর্তমানে সারের যে বাজার, যে দাম, এতে চাষি কেউই ঠিক নাই। আচ্ছা, ধান বেচতে ধানের দাম পাইছে না, জন খরচ বেশি, সার দোকানে গেলে সারের দাম বেশি। জেলায় এবার 22,000 হেক্টর জমিতে ৭৬,৩23 মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় 12,000 কৃষককে আমরা বিনামূল্যে আউশ ধানের বীজ এবং সার দিয়েছি। এটা পাওয়াতে কৃষক ভাইগণ উপকৃত হবেন এবং অল্প খরচে তারা আবাদ করতে পারবেন। নেত্রকোনায় এর আগে 1,200 হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে 650 হেক্টর বেড়ে 1,850 হেক্টর জমিতে চাষাবাদ চলছে। ব্রি 48, ব্রি 49 সহ উপসি জাতের ধানের চারা রোপণ করছেন কৃষক। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা তাদের। কৃষি অফিসের সহযোগিতা এবং আমাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা আউশ ধান রোপণ করছি। এখন যদি আবহাওয়াটা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো ফলন পাবো। লক্ষ্যমাত্রার 50% বেশি জমিতে রোপণ শেষ হয়েছে জানায় কৃষি বিভাগ। ভালো ফলনের জন্য চাষিদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করছেন কর্মকর্তারা। কৃষি বিভাগ থেকে যাতে আউশ ফসলের আবাদটি বৃদ্ধি করা যায়, এজন্য সরকারিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা সহযোগিতা দিয়ে থাকি। এর ফলে দেখা যাচ্ছে আমাদের এই জেলায় আউশাবাদী জমির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলায় এবার 8,120 মেট্রিক টন আউশ ধান উৎপাদনের আশা করা হচ্ছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যেমনটি আগে জানিয়েছিলাম, প্রবল স্রোতের কারণে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের বাঁধে ধস নেমেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির হোসেন, এই যে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডের বাঁধে ধস নেমেছে, এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী, তিনি বলেছেন যে যেই ভাঙন শুরু হয়েছে গতকাল বিকেল 3:30 থেকে, এই ভাঙন রোধে কিন্তু আজকে সকাল থেকেই জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধ শুরু হয়েছে। তারা যেটা জানিয়েছে যে আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করবে, পরবর্তীতে যখন খরা মৌসুম আসবে তখন আবার সেই বাঁধের কাজ শুরু হবে। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে যতটুকু জেনেছি যে পদ্মা সেতুর পূর্ব পাশ থেকে একদম পূর্ব নাওডোবা 0 পয়েন্ট পর্যন্ত কিন্তু 2 কিলোমিটার একটা বাঁধ নির্মাণ করে, যে বাঁধের নাম রাখা হয় পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ। সেই বাঁধটি কিন্তু গত বছরের নভেম্বরে কিন্তু 100 মিটার ধসে যায়। পাশাপাশি কিন্তু গত
মাসেও কিন্তু 200 মিটার ধসে যায়। পাশাপাশি কিন্তু গতকাল বিকেল 3টা থেকে আবার ভাঙন শুরু হয়। এই ভাঙনে আমরা উপজেলা প্রশাসন থেকে যতটুকু জেনেছি যে 10টি বসতঘর নদী গর্ভে তলিয়ে যায়, পাশাপাশি 9টি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু নদী গর্ভে তলিয়ে গেছে। আপনারা দেখছেন যে জিও ব্যাগের কাজ চলছে, পাশাপাশি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। পার যেগুলো ভাঙা ছিল প্রায় 3 ভাগের 1 ভাগ পার জিও ব্যাগ ফেলে অনেকটা ভাঙন রোধ করা হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এটা চলমান থাকবে, যতক্ষণ পর্যন্ত এই ভাঙন রোধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু জিও ব্যাগ ডাম্পিং করবেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে ভাঙনে তারা অনেক পরিবারেই কিন্তু সব হারিয়েছেন। তারা বলছেন যে আমাদের কিছু চাওয়ার নাই, কোনো সাহায্য দরকার নেই, আমাদের স্থায়ী একটা বাঁধের দরকার। পাশাপাশি আপনারা দেখছেন যে এই যে বসতঘরটি অর্ধেক একটা ভবন ছিল, বসতঘরটি অর্ধেকই কিন্তু তলিয়ে গেছে। এই ভাঙন কিন্তু বহু বছর দিয়ে ধরে চলমান শরীয়তপুরে। পাশাপাশি আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে আরো যতটুকু জেনেছি যে এই পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই গত বছরে প্রায় 2,87 লক্ষ টাকা ব্যয়ে 100 মিটার বাঁধ রক্ষা বাঁধ দিয়েছেন, জিও ব্যাগ ডাম্পিং করেছেন। এই ছিল ভাঙনের সবশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সগির হোসেন। পিরোজপুরে উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতে কাউখালী উপজেলা এবং পরে মঠবাড়িয়া ও ভান্ডারিয়া পৌরসভার সম্মেলন হয়। প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম। এছাড়া দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জেলার 11টি ইউনিটের সম্মেলন শেষ হলে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তারা। দীর্ঘ 23 বছর শিকলবন্দি জীবনযাপন করছেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার শেফালি খাতুন নাসরিন। অর্থাভাবে তার চিকিৎসা করতে পারছে না অসহায় পরিবার। মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বিধবা রামেসা বেগম। শিকলবন্দি শেফালি খাতুন নাসরিনকে নিয়ে এভাবেই প্রতিদিন কাজে যেতে হয় মা রমেসা বেগমকে। পরের বাড়িতে কাজ করার সময় গাছে বেঁধে রাখা হয় তাকে। কাজ শেষে আবার একইভাবে নিয়ে আসা হয় বাড়িতে। 7 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নাসরিন। এরপর 23 বছর ধরে শিকলবন্দি জীবন তার। পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলেও অর্থাভাবে তা শেষ করা যায়নি। 2.5 বছর আগে মারা যান পরিবারের একমাত্র উপার্জনকারী বাবা সোহরাব হোসেন। এরপর নাসরিনকে নিয়ে চরম অসহায় হয়ে পড়েছেন তার মা। আমার বাপ মারার পর আমি আর পেটের খাদ্য জোড়াইতে পারি না, আর ওষুধপাতি খাওয়া পাই না। আমি বড় অসহায় মধ্যে আছি, মানে চিকতে ঢুকার পারে এই কষ্ট মষ্ট করে আসছি। নাসরিনের চিকিৎসায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। সাহায্য সহযোগিতা ওইরকম করার মতো কেউ করে না, দেহার মধ্যে দেখে না। এখন আমরাও গরিব মানুষ, আমরাও দিন কামাই করে দিন খাই। সরকারের সেটি আবেদন তার জন্য চিকিৎসা করার জন্য কিছু টাকা পয়সা তার জন্য বলতে করে। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রয়েছে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বিভিন্ন ভাতার আওতায় তাকে আনার জন্য। পাশাপাশি আমাদের বিডব্লিউবি থেকে তাই ওই মেয়ের মাকে সহযোগিতা করার জন্য এবং অন্যান্য যে সকল সরকারি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আমরা ওই পরিবারকে দেওয়ার চেষ্টা করব। নাসরিনের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে মা রমেসা বেগমের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জের বাহুবলে চালককে হত্যা করে ইজি বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকালে উপজেলার মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আবুল কাশেম লামাতাসি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে কাশেম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সারা রাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে তার মরদেহের খবর পান স্বজনরা। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। এখনো ইজি বাইকটি উদ্ধার করা যায়নি।
প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন স্মারকলিপি কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এন.এ. সালাম, জেলা কমিটির সভাপতি দীপক চন্দ্র, বিশ্ব শর্মা, গোলাম মোস্তফা সহ আরও অনেকেই। মানববন্ধনে জেলার ২৬টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের ২ জন বরিশাল বিভাগের এবং ১ জন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। এদিকে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৪৯২ জন রোগী, যা একদিনে সর্বোচ্চ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘন্টায় সারা দেশে ৪১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ১১,৪০৯ জন ছাড়পত্র পেয়েছেন। এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২,৭৬৩ জন। এর মধ্যে ৬৬% পুরুষ ও ৩৪% নারী। বরিশাল মহানগরীতে চলাচলকারী 3 হুইলারের মধ্যে বেশিরভাগেরই নেই নিবন্ধন। এর মধ্যে সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত ৭,৫০০ নিবন্ধিত যানের নবায়ন হয়নি 4 বছর ধরে। সিটি কর্পোরেশন বলছে, জনবলের অভাবে এসব কার্যক্রম স্বাভাবিক রাখা যাচ্ছে না। ৬৮ বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় চলে প্রায় ২৫,০০০ থ্রি হুইলার। এর মধ্যে পুলিশ ও বিআরটিআই নিবন্ধিত ৫,০০০ আর সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত ৭,৬২০টি। সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত সিএনজি অটোরিকশার লাইসেন্স নবায়ন হয়নি 4 বছর। এতে বকেয়া পড়েছে 10 কোটি টাকা। পর্যাপ্ত জনবলের অভাবে বকেয়া আদায় ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছেন কর্মকর্তারা। যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দরকার, ম্যাজিস্ট্রেট স্যার আমাদের নাই। এই পদটা আমাদের শূন্য বিধায় আমরা রাস্তায় সেরকম সুফল বয়ে আনতে পারছি না। পাশাপাশি 8-10টা স্পটে যে স্পটগুলো নিয়ন্ত্রণ করতে পারলে অবৈধ গাড়িগুলো নিয়ন্ত্রণ করা যাবে, সেই জনবল এবং ম্যাজিস্ট্রেট আমাদের নাই। লাইসেন্স থাকলেও ভোগান্তির কারণে নবায়নে আগ্রহ নেই চালকদের। যদি নবায়ন করে তারপরও পুলিশে ধরে, মামলা দেয়, এই জন্য হয়তো অনেকে করে না। নবায়ন করে আমাদের লাভ কি বলেন? আমাদের সবার ড্রাইভারের একই প্রশ্ন যে আমাদের নবায়ন করলেও আমাদের পুলিশে ধরে আর না করলেও ধরে, তাহলে আমরা নবায়ন কেন করব? সিটি কর্পোরেশন বলছে, অভিযান জোরদার করা গেলে লাইসেন্স নবায়নের প্রবণতা বাড়বে। আর পুলিশ বলছে, নিয়মিত অভিযান চলছে। ট্রাফিক বিভাগ যে আছে, ট্রাফিক পুলিশের যে ডিসি আছে, তার সাথে আমরা কথা বলেছি যে এই বিষয়গুলো ধরার জন্য। তারাও ধরছে, মানে তারা তাদের সাথে কথা কয়, তারা প্রতিনিয়ত ধরছে, কিন্তু ধরার পরিমাণ হয়তো আরও একটু বাড়াতে হবে। এখন যেভাবে বাড়ছে এতে অবৈধগুলো প্রচুর পরিমাণে চলাচল করছে। সিএনজিগুলো যেগুলো সবুজ সিএনজি যেগুলো আগে নেওয়া ছিল, সেগুলো আমরা কিন্তু জরিমানা করছি, এবং জরিমানা বেশি হয়ে গেলে তখন তারা আবার কিন্তু একটা ওই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গত মাসে অভিযান চালিয়ে অবৈধ যানবাহন থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে 7 ঘণ্টা পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকাল 6টা থেকে শুরু হওয়া ধর্মঘট দুপুর 1টায় প্রত্যাহার করেন তারা। ধর্মঘটের কারণে সকাল থেকেই কেন্দ্রীয় টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, ডিসিকে প্রত্যাহার, দীর্ঘদিন বন্ধ থাকা সিলেটের পাথর কুয়ারি খুলে দেওয়া সহ 6 দফা দাবিতে ধর্মঘট শুরু করেন তারা। এদিকে ধর্মঘটের প্রভাব দেখা যায়নি শহরে। অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও ছেলে জুয়েল খন্দকার নিহত হয়েছে। সকাল 6:30টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সকালে থানার পুরান এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে অসুস্থ বাবাকে নিয়ে 2 ছেলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে চড়িয়া মধ্যপাড়া এলাকায় নূরজাহান হোটেলের সামনে পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খন্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার। এ ঘটনায় আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক ও তার সহকারী। এদিকে গাজীপুরের শ্রীপুরে পিকআপ চাপায় শিল্পী আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। সকাল 6:15টার দিকে এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরে পদ্মা নদীতে 22 একরের বেশি জমিতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারার অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিতভাবে বালু তোলায় নদীর প্রবাহ ও গতিপথ বদলে নতুন করে ভাঙনের ঝুঁকি তৈরি হবে। আর জেলা প্রশাসকের দাবি, সবার মতামত নিয়ে বালুমহাল ঘোষণার প্রক্রিয়া চলছে। শরীয়তপুরের পদ্মা নদীর ভাঙনে গত 10 বছরে ঘরবাড়ি হারিয়েছে অন্তত 20,000 পরিবার, নিঃস্ব হয়েছেন নদীর তীরের বহু মানুষ। এবার বালুমহল ইস্যু নিয়ে নতুন শঙ্কায় তারা। সম্প্রতি পদ্মা নদীর 77 নম্বর কাছিকাটা মৌজার 22.63 একর জমি বালুমহল ঘোষণার প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। ইজারা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ ও বিভাগীয় কমিশনারের কাছে অনুমতির চিঠিও পাঠানো হয়েছে, যার বিরোধিতায় নদীর তীরের বাসিন্দারা। যদি বালু কাটার অনুমতি সরকার দেয় তাহলে আমাদের জমি জামা সবকিছু ভেঙে যাবে। নদী ভাঙনের শিকার হয়ে যাচ্ছে প্রতি বছর। সেক্ষেত্রে যদি এই বালুমহলকে ইজারা দেওয়া হয় তাহলে শরীয়তপুরবাসীর এই নদীর পাড়ে যাদের বসবাস তারা গৃহহীন হয়ে যাবে। হাইড্রোগ্রাফিক জরিপ শেষ করে নদীর গতিপথ ও স্রোত নিরূপণের পর এই বিষয়ে সিদ্ধান্তের পরামর্শ পানি উন্নয়ন বোর্ডের। আর জেলা প্রশাসন বলছেন, সবার মতামত নিয়ে বালুমহল ঘোষণার প্রক্রিয়া চলছে। হাইড্রোগ্রাফিক সার্ভে, এই সার্ভে করার পরেই মূলত হচ্ছে অ্যাকচুয়াল অবস্থাটা ভালোভাবে বোঝা যাবে যে এটা চরটা অপসারণ করলে তীরের প্রতি কী ধরনের নেগেটিভ আর পজিটিভ কোন ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে। বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে দেই, তারপর হচ্ছে আপনার জেলা প্রশাসকের যে সরকারি ওয়েবসাইট, তারপর ইউনো সাবদের যে যাদের সরকারি ওয়েবসাইট, এইসব জায়গায় দেওয়া হয়েছিল আর কি। এদিকে সেতু উপদেষ্টা জানান, গত 10 বছরের পানি প্রবাহ ও নদীর স্রোত পর্যালোচনা করে বালুমহল ইজারা হবে। গত 10 বছরের গতিপ্রবাহ, পানির গতিপ্রবাহ দেখবেন, নদীর স্রোতে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে তার একটা সমাধান দেবে, তারপরে সেটার ভিত্তিতে আমরা কাজ করব। ভাঙন ঠেকাতে গত 5 বছরে শরীয়তপুরে প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে একাধিক বাঁধ নির্মাণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাকরিতে 14তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সহ 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেয় 14 উপজেলা থেকে আসা স্বাস্থ্য সহকারীরা। অনেকদিন ধরে দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে আসছেন তারা। আগামী 1 সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে খুলনায় স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করে। 6 দফা দাবি মেনে নেওয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানান তারা। এছাড়া বরিশালেও একই দাবিতে কর্মসূচি পালন করা হয়। দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। জামালপুরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচিতে 7 উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী অংশ নেন। একই দাবিতে রাজবাড়ী, নোয়াখালী, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ ও খাগড়াছড়িতে অবস্থান কর্মসূচি পালন করে স্বাস্থ্য সহকারীরা। ইন সার্ভিস প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দাবি হচ্ছে যে 11তম গ্রেডে উন্নীত করতে হবে। 64টা জেলার স্বাস্থ্য প্রায় 26,000 স্বাস্থ্য সহকারীরা রাজপথে আছেন, ইনশাআল্লাহ থাকবে দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত। চট্টগ্রামে ভরা মৌসুমে চালের বাজারে দামের কারসাজি রোধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর পাহাড়তলী চাউলের বাজারে অভিযান চালান তারা। এ সময় বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের বস্তা নকল করে নিম্নমানের চাল বিক্রির কারসাজি ধরা পড়ে অভিযানে। শত শত খালি বস্তা জব্দ করা হয় বাজারে চৌধুরী ট্রেডার্স নামে একটি আড়ত থেকে। বাড়তি মুনাফা করতেই এমন কারসাজি করে আসছেন বলে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে স্বীকার করেন আড়ত মালিক। ক্রেতাদের সাথে প্রতারণা ও বস্তা নকল করার দায়ে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহ জানান, দীর্ঘদিন ধরেই এমন কারসাজি করে আসছে প্রতিষ্ঠানটি। সতর্কতা হিসেবে এ জরিমানা করা হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদি হাসানের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে বলা হয়, প্রাথমিক তদন্তে আরিফ ও মাহদির সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, তাই তাদের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী 7 কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানো না হলে হবিগঞ্জ জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
গুরুতর অসুস্থ লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, শারীরিক অবস্থা অনুকূল না থাকায় এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব নয়। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি ফুসফুস আর কিডনিজনিত সমস্যাও বেড়েছে শিল্পী ফরিদা পারভিনের। এদিকে শিল্পীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন এমন গুজব রটানোয় বিব্রত পরিবার। এমন তথ্য ভিত্তিহীন জানিয়ে তারা বলছেন, চিকিৎসায় সরকারের আর্থিক সহযোগিতার প্রস্তাবও গ্রহণ করেনি তারা। সবার কাছে শিল্পীর সুস্থতার জন্য শুভকামনাও প্রত্যাশা করেন তারা। 70 বছর বয়সী ফরিদা পারভিন 1987 সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য অর্জন করেন 21 পদক। 2008-এ পান জাপান সরকারের ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কার। শরীরের অবস্থা আসলে ডায়ালাইসিস, তার সপ্তাহে 3টা করে ডায়ালাইসিস লাগছে, আর একটু শরীরের অবস্থা এখন একটু ক্রিটিক্যাল। তো এই জন্য ডাক্তার আজকে এইচডিইউ থেকে আম্মাকে আইসিইউতে শিফট করেছে। যে আম্মা নিজেও খুবই এম্বারেসড এটা জানার পরে যে তার হয়ে এরকম সরকারের কাছে কিংবা বিভিন্ন জায়গাতে অনুদান চাওয়া হচ্ছে, কারণ এটা সে একেবারে শুরু থেকেই আমাদেরকে বলে আসছে যে এই ধরনের আমি আমার যাই হোক, যে যখনই যেটাই হোক, এই ধরনের কোনো অ্যাপ্রোচ যেন কখনো কাউকে করা না হয়। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।